আচ্ছা, আমরা মূলত তৃতীয় অধ্যায় নিয়ে গত ক্লাসে শুরু করেছিলাম। তো আজকেও আমরা তৃতীয় অধ্যায়ে অন্য কয়েকটা টপিক সম্পর্কে জানবো। তোমরা একটু মিউট করে দিবে, হ্যাঁ? ওকে। আর কারো যদি কোনো কিছু বোঝার সমস্যা থাকে তাহলে অবশ্যই কোয়েশ্চেন করবে। দেখো, আমরা লাস্ট ক্লাসে আমার পরিচয় তো নিশ্চয়ই আলাদা করে দেওয়ার দরকার নাই। পরিচয় দিতে হবে? সবাই নিশ্চয়ই চিনো? জি স্যার, আপনাকে সবাই চিনে। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখো, আমরা গত ক্লাসে শুরু করেছিলাম হচ্ছে তৃতীয় অধ্যায়। আর এই তৃতীয় অধ্যায়ে আমরা লাস্ট ক্লাসে কি কি পড়েছিলাম? যারা ক্লাস করেছে একটু বলো তো। লাস্ট ক্লাসে আমরা কি কি পড়েছিলাম এগুলা কি মনে আছে? নগরায়ণ সম্পর্কে ছিল লাস্ট লেকচার। হ্যাঁ, নগরায়ণ ছিল। ঠিক আছে, এবং নগরায়ণের যে উপাদানগুলা ছিল সেগুলা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা নগর সংস্কৃতি, নগর সংস্কৃতির উপাদান, নগর মানসিকতা, নগরায়ণ ও রূপ যতদূর সম্ভব আমরা আগানোর চেষ্টা করব এই চ্যাপ্টারে। আচ্ছা, আমরা নিশ্চয়ই সবাই জানি যে সংস্কৃতি বলতে আমরা কি বুঝি। সবাই জানি? একজন একটু বলতে পারবে যে সংস্কৃতি কাকে বলে বা সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? সাদিয়া বলতে পারবে সংস্কৃতি কাকে বলে বা সংস্কৃতি বলতে কি বুঝো? সংস্কৃতি ছাড়া স্থান, সংস্কৃতি হচ্ছে আপনার দেশকাল পাত্রভেদে যেটা আলাদা। অনেকদিন পরে মনে নাই কিছু। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা যা তাই হচ্ছে কি আমাদের সংস্কৃতি। সংস্কৃতি মূলত হচ্ছে যে আমাদের পুরো জীবন প্রক্রিয়াটাই হচ্ছে সংস্কৃতির অন্তর্ভুক্ত, তাই না? তো দেখো, জি। এখানে আমরা নগর সংস্কৃতি নিয়ে পড়ব। দেখো, আমরা সবাই জানি যে সংস্কৃতি দেশ, কাল, পাত্র এবং স্থানভেদে ভিন্ন রূপ পরিগ্রহ করে। তার মানে কি যে এক একটা অঞ্চলে এক এক রকম বা এক একটা সময় এক এক রকম সংস্কৃতি আমরা দেখতে পাই। আজকে থেকে 20 বছর আগে, 25 বছর আগে বা 40 বছর আগে বাংলাদেশে যে সংস্কৃতি ছিল, এখনো কি সেই সংস্কৃতি আমরা ধরে রেখেছি নাকি সেটার মধ্যে একটু পরিবর্তন আসছে? নিশ্চয়ই সেটাতে পরিবর্তন এসেছে। আবার আমরা যদি দেখি যে বাংলাদেশি সংস্কৃতি এবং আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারত আছে বা পাকিস্তান, বা আমরা যদি বলি যে অন্যান্য যে ইউরোপ কান্ট্রি গুলা রয়েছে, সেগুলোর সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি কি এক? নিশ্চয়ই না। আমাদের সংস্কৃতি এবং তাদের সংস্কৃতির মধ্যে অনেকটাই ভিন্ন রূপ আমরা দেখতে পাই। আচ্ছা, আমরা আরেকজনকে একটু, কেউ একজন অ্যাটেন্ড করতে যাচ্ছে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আপা ভালো আছেন? কয়জন আসছে মেয়ে? আপা আসছে হচ্ছে এখানে 1 2 3 4 5, মানে আরো একজন আসছে, 6 জন আসছে টোটাল। যাই হোক, তুমি তো গুগল প্লেতে গেছো, গুগল মিটে। জি জি। আমরা তো জুম ক্লাস করি, জুমে করি তো। ওইটা সহজ হয়ে গেছে, এটা একটু মানে একটু সময় নিবে। আচ্ছা আচ্ছা। আপা এটাও ইজি আপা, এই যে ধরেন আপনি যদি মোবাইল থেকে দেখেন, মিট অ্যাপটা ডাউনলোড করে নিলেই হয়। এই যে ঢুকলাম। জি। এটা আর কি আপা। আর এই যে স্টুডেন্টরা মানে বেশিরভাগই বলতেছিল যে আমরা যদি গুগল মিটে ক্লাসটা নিই ওদের জন্য নাকি মানে কানেকশন ভালো পায়। তো অসুবিধা তো নাই, কোনো অসুবিধা নাই, আর এটা আরো ভালো। জি, এটা আর কি আপা, যেখানে যে খুশি সেখানে। হ্যাঁ। যে অল্টারনেটিভ ওয়ে আচ্ছা, আছে যে, ঠিক আর আছে। অনেক সময় দেখা যায় যে আপা 40 মিনিটের উপরে হয়ে যায়, তো তো সেই ক্ষেত্রে দেখা যায় যে জুমের শেষের দিকে ক্লাসটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এই জন্য মূলত আসলে গুগল মিটে করা আর কি। তাহলে গুগল মিটই ভালো। জি আপা, এটা তাহলে গুগল আনলিমিটেড। মিটই। এটা আর কি। আচ্ছা, ঠিক আছে, ক্লাস নাও। জি আপা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা যা বলছিলাম যে আমরা যদি দেশ, কাল বা পাত্রভেদে এই নগর সংস্কৃতিটা ভিন্নতর হয়ে থাকে। আবার দেখো, এই সংস্কৃতিও কিন্তু কোনো জায়গায় স্থির না, এটা একটা ডাইনামিক একটা অবস্থা। কারণ দিনে দিনে সেটা পরিবর্তন হচ্ছে।
তো সেই জন্য আমরা বলতে পারি যে সংস্কৃতি হচ্ছে একটি গতিশীল সত্তা। দেখো, বিশ্বের প্রত্যেকটা নগরই কিন্তু নিজস্ব সংস্কৃতি চর্চা করে থাকে। যেমন ধরো বাংলাদেশে যদি আমরা ঢাকার সংস্কৃতির কথা বলি, আবার ইন্ডিয়াতে যদি আমরা দিল্লির সংস্কৃতির কথা বলি, দুইটা সংস্কৃতি কিন্তু একরকম না। তাদের কিন্তু দুই জায়গারই কিন্তু সংস্কৃতিগত আমরা ভিন্নতা পরিলক্ষিত হয়। খাবার দাবার, জীবনযাপন পদ্ধতি, চলাফেরা, ঠিক আছে, মন মানসিকতা, সকল কিছুতেই কিন্তু আমরা একটা পরিবর্তন দেখতে পাই বা ভিন্নতার একটা অবস্থা দেখতে পাই। দেখো, নগর সংস্কৃতির মধ্যে কিন্তু আমরা ফাস্ট ফুড, তারপরে হচ্ছে আধুনিক পোশাক, শপিং মল, আধুনিক প্রযুক্তি, নাটক, সিনেমা প্রভৃতি আমরা দেখতে পাই। দেখো, নগর সংস্কৃতি সম্পর্কে আমরা কিছু সংজ্ঞা দেখব। নগর সংস্কৃতি বলতে বোঝায় নগরীর পরিবেশে যে সংস্কৃতি বিকাশ ঘটে এবং যা নগরী পরিবেশে চর্চা করা হয়। আবার উইকিপিডিয়াতে বলা হয়েছে যে আরবান কালচার ইজ দ্য কালচার অফ টাউনস অ্যান্ড সিটিজ। দেখো, শহরাঞ্চলের যে বা নগরের যে সংস্কৃতি রয়েছে সেটাকে মূলত নগর সংস্কৃতি বা আরবান কালচার বলা হয়। কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি না স্যার। স্যার, কোনো প্রশ্ন নাই। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে নেক্সট টপিকে যাব। রেসপন্স করতে হবে, মাঝে মাঝে কথা বলতে হবে, হ্যাঁ? ওকে। আচ্ছা, এখানে দেখো নগর সংস্কৃতির উপাদান। আমি যতদূর জানি আমাদের সব স্টুডেন্টরাই কিন্তু শহরে বসবাস করে থাকে, তাই না? তো আমাদের যে শহরের স্টুডেন্টরা রয়েছে তাদেরকে আমি প্রশ্ন করব যে তোমরা বলো তো নগর সংস্কৃতির কয়েকটা উপাদান। না দেখে, স্ক্রিনের দিকে তাকাবে না, তোমরা নিজে থেকে বলো। স্যার, না তাকাইলেই তো চোখ চলে যায়। ও, চলে গেছে অলরেডি। ঠিক আছে, আমি তাহলে অন্য পেজে চলে যাই। ঠিক আছে, এখন বলো। ওকে। ফাস্ট ফুড, মুভি, চলে আসছে স্যার, এগুলা দেখে নিতেছি। আচ্ছা, নগর, আমরা জানি যে আমরা যা তাই হচ্ছে আমাদের সংস্কৃতি। তার মানে হচ্ছে নগরে বসবাস করতে গিয়ে আমরা যা কিছু ব্যবহার করি, যেভাবে চলি, যেরকম আমাদের মন মানসিকতা, ঠিক আছে, সবকিছু আমাদের সংস্কৃতির অন্তর্ভুক্ত, তাই না? তো সেই ক্ষেত্রে দেখো, এই যে ফাস্ট ফুড কেন বলা হয়েছে, দেখো, এই শহরে বসবাস করে আর ফাস্ট ফুডের সাথে পরিচিত না এমন মানুষ মানে খুঁজে পাওয়া যাবে না, তাই না? তো তারপর হচ্ছে তোমার ভাস্কর্য। তো তুমি নগরাঞ্চলে কিন্তু এই ভাস্কর্য চোখে দেখতে পাবে, যেটা তুমি গ্রামাঞ্চলে দেখতে পাবে না। আবার দেখো তোমার বহুতল ভবন, আমরা ঢাকা শহরের কথাই যদি বলি, আমরা যদি এক্সাম্পল হিসেবে ঢাকা শহর নিই, তাহলে সেই ঢাকা শহরে কিন্তু ম্যাক্সিমাম ভবনই হচ্ছে 80% ভবনই হচ্ছে বহুতল ভবন। তারপর হচ্ছে ব্যান্ড সঙ্গীত বলো, ফটোগ্রাফি বলো, চলচ্চিত্র বলো, এই সব কিছু কিন্তু আমরা শহর কেন্দ্রিক দেখে থাকি। তার মানে এটা না যে গ্রামাঞ্চলে আমরা দেখতে পাই না, কিন্তু শহরাঞ্চলে বা নগর সংস্কৃতির সাথে এটা এই উপাদানগুলো ওতপ্রোতভাবে জড়িত। অনেক গ্রাম আছে বাংলাদেশে যে গ্রামে কোনো সিনেমা হল নাই, তাই না? বাংলাদেশের সব গ্রামে কি বা তোমার ওই ছোট শহরগুলোতে কি আমরা এই সিনেমা হল দেখতে পাই? না স্যার। না। তো কিন্তু এমন কোন একটা শহর দেখাতে পারবে যে শহরে বা যে নগরে বা যে সিটিতে, আমরা যাই বলি না কেন, যেখানে তোমার একটা সিনেমা হল নেই? নিশ্চয়ই আমরা সেটা দেখতে পাবো না। এই জন্যই কিন্তু নগর সংস্কৃতি এগুলা উপাদান হিসেবে কাজ করছে। তারপর হচ্ছে আধুনিক পোশাক। এই যে তোমরা সবাই কিন্তু ফ্যাশন সচেতন, তাই না? তোমরা যদি বোরকাও পরো তাহলে সেইখানে চিন্তা করো যে এখনই কি ট্রেন্ড আছে, ওই ট্রেন্ড অনুযায়ী তোমরা পরার চেষ্টা করো, তাই না? তো এই যে আধুনিকতা বা আধুনিক যে মন মানসিকতা, সেটা কিন্তু এই নগর সংস্কৃতিরই একটি উপাদান। তারপর হচ্ছে শপিং মল, বড় বড় শপিং মল, তারপর হচ্ছে তোমার বিনোদন কেন্দ্র, বিশ্ববিদ্যালয়। আমরা বাংলাদেশের সকল, বাংলাদেশ নয় পৃথিবীর সকল দেশই বড় শহরগুলোতে আমরা বিশ্ববিদ্যালয়, বিনোদন কেন্দ্র এবং শপিং মল দেখতে পাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো এ পর্যন্ত। ওকে, আমরা তাহলে নেক্সট টপিকে যাই। নগর মানসিকতা। আচ্ছা, আমি একটু দেখি যে কেউ জয়েন করেছে, জয়েন করতে চাচ্ছে কিনা, হ্যাঁ? ওকে, তোমরা কেউ আমাকে না বলে লিভ নিবা না, ঠিক আছে? নেটওয়ার্কের প্রবলেম হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু
ক্লাস শেষ হওয়ার আগে তোমরা কেউ লিভ নিবা না। ওকে, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, ওকে, দেখতে পাচ্ছি। নগর মানসিকতা। মানসিকতা কি? আমাদের চিন্তা চেতনা, আমাদের মূল্যবোধ, তাই না? যার দ্বারা আমরা পরিচালিত হয়ে থাকি। এখন দেখো যে তোমার নগরায়ন ও নগর মানসিকতা কিন্তু এক ব্যাপার নয়। অনেকেই ভাবতে পারে যে নগরায়ন এবং নগর মানসিকতা একই সূত্রে গাঁথা। হ্যাঁ, ঠিক আছে যে একই সূত্রে গাঁথা, কিন্তু নগরায়ন এবং নগর মানসিকতা কিন্তু এক জিনিস নয়। তবে এ দুইয়ের মধ্যে যোগসূত্র রয়েছে। নগরায়নের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো নগর মানসিকতা। নগর হতে গেলে যেমন ভূখণ্ড দরকার। এখানে একটু মনে হয় তোমার রাইটিং মিস্টেক আছে, আমি এটা তোমাদেরকে একটু সলভ করে দিব। আমি তোমাদেরকে আজকে যে ক্লাসটা নিচ্ছি সেটার আমি স্লাইডটা তোমাদেরকে আমি মেইল করে দিব। তো ক্লাস শেষে তোমরা সবাই আমাকে তোমাদের মেইল অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে তোমার নগর হতে গেলে যেমন ভূখণ্ড ন্যূনতম জনসংখ্যার প্রয়োজন হয়, তেমনি প্রয়োজন হচ্ছে নগর মানসিকতা। ধরো তুমি নগরে বসবাস করো, কিন্তু তোমার মানসিকতাটা পড়ে আছে গ্রামে, বা তোমার গ্রামের মতো করে তুমি চিন্তা ভাবনা করো। তুমি শহরে বসবাস করতে গিয়ে তুমি চিন্তা করো যে আমি নদীর পাড় ধরে আমি বহুদূর হেঁটে যাব, আমি গায়ের মেঠো পথে চলাফেরা করব, সবুজ শ্যামলের মধ্যে থাকবো। তো তাহলে কি তোমার মানসিকতাটা কি নগর কেন্দ্রিক নাকি গ্রাম কেন্দ্রিক? একটু বলো তো, এরকম যদি হয় তোমার মন মানসিকতা। প্রকৃতি প্রেমী। আচ্ছা, প্রকৃতি প্রেমী। আচ্ছা, তাহলে প্রকৃতির মধ্যে মেশার জন্য কিন্তু আমাদের অবশ্যই নগরের বাইরে যেতে হয়, তাই না? নগরের মধ্যে কি জি আমরা স্যার। মানে যে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্যটা রয়েছে সেটাকে আমরা নগরে খুঁজে পাই? যেমন তো ঢাকা শহরে তোমরা খুঁজে পাও না এটা? না, ধরো এখন তোমার মন চাইছে তুমি সমুদ্রের পাড়ে যাবে, তুমি ঢাকা শহরে থেকে যেতে পারবে? পারবে না। তোমার যেতে স্যার হবে আমাদের কোথায়? এখানে আছে এখন। আচ্ছা আচ্ছা, পাগল। ওটা কি বন্যার জন্য? জি স্যার। এরকম তো এরকম তো হয়। এই যে আচ্ছা, সাতক্ষীরাতে আমি আপনার একটু দেখি। সুন্দরবনের এলাকা তো এখানে এই না, জন্য। নাসরিন আসছে। হ্যাঁ, আমি একটু জয়েন। নাসরিন, কেমন আছো? ও কমনে চলে গেছে। আচ্ছা, তারপরে দেখো তোমার এই, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এত লেট কেন? নেটওয়ার্কের প্রবলেম, আমি আপুর বাসায় আসছি তো একটু ও আচ্ছা আচ্ছা। দরকার ছিল তাই। আচ্ছা, ঠিক আছে, প্রবলেম থাকতেই পারে, কিন্তু সবসময় চেষ্টা করবে যে সময়ের আগে আসার জন্য, ঠিক আছে? যেহেতু আমাদের এই ক্লাসগুলো অনেক কম জি হচ্ছে। স্যার। আচ্ছা, আমরা একটু ক্লাসে চলে যাই, হ্যাঁ? ক্লাসের পরে আমরা কথা ওকে। বলবো। আচ্ছা, এখন দেখো তোমার যে এই সমাজবিজ্ঞানী লুইস ওয়ার্ড এই নগর মানসিকতা সম্পর্কে বলেছেন যে যে উপায়ে মানুষ একটি ঘনবসতিপূর্ণ নগরে বসবাস করে থাকে সেটাকেই বলা হয়েছে নগর মানসিকতা। মানে তিনি এখানে জনসংখ্যাটাকেই বেশি মানে প্রাধান্য দিয়েছেন। যেমন হচ্ছে যে আমরা জানি যে নগরে ঘন ঘনবসতিপূর্ণ জনসংখ্যা রয়েছে, এবং এই ঘনবসতিপূর্ণ জনসংখ্যার মধ্যে বসবাস করতে পারে বা যে উপায়ে সে ওখানে থাকতে পারে সেটাকেই বলা হয়েছে তোমার নগর মানসিকতা। আবার দেখো উইকিপিডিয়াতে বলেছে হচ্ছে আরবানিজম অ্যাজ দ্য স্টাডি অফ হাউ ইনহ্যাবিটেন্টস অফ আরবান এরিয়াস সাচ এস টাউনস এন্ড সিটিজ ইন্টারাক্ট উইথ দ্য বিল্ট এনভায়রনমেন্ট। এখন একটা জিনিস দেখো যে তোমার এই নগরে বসবাস করতে গিয়ে একজন মানুষের মধ্যে যে ধরনের চিন্তা ভাবনা চিন্তা চেতনা গড়ে ওঠে, এবং সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য তার মধ্যে যে মূল্যবোধ সৃষ্টি হয় সেটাকে মূলত বলা হয় কি তোমার এই নগর মানসিকতা। তোমরা বই থেকে আরো কিছু সংজ্ঞা আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে, এবং সংজ্ঞাগুলা তোমরা মানে অন্তত 2টা বা 3টা করে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবে যখন এরকম কোয়েশ্চেন আসবে। আচ্ছা, সর্বশেষ আমরা বলতে পারি নগর মানসিকতা মূলত বিশেষ ধরনের মননশীলতা ও মূল্যবোধের সমন্বয়ে গঠিত উদারনৈতিক ও গতিশীল ধারণা। এ মানসিকতা নতুন নতুন আবিষ্কারকে উৎসাহ প্রদান করে। একটু দেখি কে যেন জয়েন হতে যাচ্ছে। নওরিন।
আর এটা কে? তাসনুবা নওরিন, কেমন আছো তুমি? কথা শুনতে পাচ্ছি না, শুধু ফেস দেখতে পাচ্ছি। তুমি আনমিউট করে কথা বলো। আনমিউট করে কথা বলবে, হ্যাঁ, আমি কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমরা নেক্সট টপিকে চলে যাই। দেখো, এই নগর মানসিকতা হচ্ছে তোমার এই আধুনিকতার সাথে সম্পৃক্ত যে ব্যাপারগুলো রয়েছে সেইগুলোকে গ্রহণ করার যে মানে ইচ্ছা শক্তি, সেটাকে মূলত নগর মানসিকতা বলা হয়। দেখো, শহরাঞ্চলে বা নগরে আমরা নতুন নতুন বিভিন্ন আবিষ্কার দেখতে পাই এবং সেই আবিষ্কারগুলোকে গ্রহণ করার যে ক্ষমতা বা যে মানসিকতা, সেটাই মূলত হচ্ছে নগর মানসিকতা। এবং অকৃষিজ পেশাকে গুরুত্ব দেওয়ার যে চিন্তা ভাবনা এবং সাংস্কৃতিক চর্চাকে প্রাধান্য দেওয়ার যে মানসিকতা, সেটাকে মূলত মূলত বলা হয় হচ্ছে এই নগর মানসিকতা। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? জি স্যার। ওকে, কোন প্রবলেম থাকলে কোয়েশ্চেন করবে, হ্যাঁ? ওকে। ওকে। আচ্ছা, নগরায়ন ও রোগ। দেখো, শহরাঞ্চলে আমরা বিভিন্ন ধরনের মানে যে নগর যেরকম আধুনিক প্রযুক্তিতে ভরপুর, নাগরিক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে, ঠিক তেমনি বিভিন্ন ধরনের রোগবালাই রয়েছে, যেটা নগরাঞ্চলে আমরা বেশি দেখতে পাই। গ্রামাঞ্চলে হয় না তা না, কিন্তু আমরা নগরাঞ্চলে অনেক বেশি দেখতে পাই। তোমরা কয়েকজন একটু বলো তো যে তুমি নগরে বসবাস করতে গিয়ে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছ এবং কি ধরনের রোগে এখন পর্যন্ত তুমি এবং তোমার পরিবারের লোকজন আক্রান্ত হয়েছে। আমি তো অ্যালার্জি। আচ্ছা, ঠিক আছে। তো এই অ্যালার্জির যে ব্যাপারটা থাকে, অনেকে ডাস্ট অ্যালার্জি থাকে, অনেকে ফুড অ্যালার্জি থাকে, তাই না? কারো জি। খাবারের জন্য হয়ে থাকে, আবার কারো দেখা যায় যে ওই ধুলাবালির জন্য ওই অ্যালার্জিতে আক্রান্ত হয়ে থাকে। কার এখান থেকে নয়েজ আসতেছে, একটু মিউট করে দাও। ওকে, অন্য একজন বলো তো, নগরাঞ্চলে বসবাস করতে গিয়ে কি ধরনের রোগের সম্মুখীন হয়েছো তুমি, বলতে পারবে? মাথা ব্যথা স্যার। মাথা ব্যথা। হয়ে গেছিল। এটা হ্যাঁ, কমন ডিজিজ হচ্ছে মাথা ব্যথা। কিন্তু এছাড়াও আমরা শহরাঞ্চলে বসবাস করতে গিয়ে কিন্তু টাইফয়েড জ্বর বলো, ডেঙ্গু জ্বর, তারপরে হচ্ছে তোমার শ্রবণ ক্ষমতা হ্রাস। ধরো আমরা প্রতিদিন কোনো না কোনো কারণে ঘরের বাইরে যেতে হয়, আর এই ঘরের বাইরে যেতে গিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মানে শব্দ দূষণের শিকার হয়ে থাকি, তাই না? আর এই শব্দ দূষণের ফলেই কিন্তু আমাদের শ্রবণ ক্ষমতা ডে বাই ডে হ্রাস পেতে থাকে। আবার আমার হার্ট অ্যাটাক টাইফয়েড। বলো, উচ্চ রক্তচাপ, তারপর হচ্ছে অ্যাজমা, ফুসফুস ক্যান্সার, এই ধরনের বিভিন্ন ধরনের রোগগুলো নগরাঞ্চলে বেশি হয়ে থাকে। তার মানে এটা না যে গ্রামাঞ্চলে কোনো ধরনের রোগবালাই হয় না, আসলে সব জায়গায় রোগবালাই হয়, কিন্তু শহরাঞ্চলে আমরা এটা মাত্রাটা একটু বেশি দেখতে পাই। এই জন্যই তোমার নগরায়নের সাথে এই রোগের একটা সম্পৃক্ততা রয়েছে। আচ্ছা, পরবর্তীতে আসি আমরা নগর সমাজের সমস্যা। আমরা যদি নগরের সমস্যা বলা শুরু করি, তাহলে বিভিন্ন ধরনের সমস্যা আমাদের মাথায় চলে আসে, কিন্তু তোমার এতগুলা সমস্যার কথা আমরা পড়তেও পারবো না, আবার এতগুলা সমস্যা আমরা পরীক্ষায় আসলে লিখতেও পারবো না। কিন্তু দেখা যায় যে আমাদের বিশেষ বিশেষ যে সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত দেখতে পাই বা যে সমস্যাগুলোর সম্মুখীন হয়ে থাকি আমরা আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, মানুষ নগর কেন্দ্রিক হবে বা শহরমুখী হবে, এটাই খুব স্বাভাবিক। কারণ এই অনেক বেশি নয়েজ হচ্ছে। আচ্ছা, আমি একটু মিউট করে নিই। ওকে, তাসনুবা নরিন, তোমার এখান থেকে অনেক বেশি নয়েজ হচ্ছে, এই জন্য আমি তোমাকে মিউট করে দিছি। আর তোমার এখান থেকে আমি কোনো কথা শুনতে পাচ্ছি না। তুমি আমার কথা শোনো তাহলে হবে, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা একটা কাজ করবে, চ্যাটে আমাকে লিখে দিবে। কি বলছো?
আমি শুনি নাই, আবার একটু বলো। হ্যাঁ বলো। না তার মধ্যে আরেকটা, এটা কি? ও, ওকে তোমরা নিশ্চয়ই চিনবে। ওর এই যে নামটা মনে হয় নিঝুম নিঝুম। নিঝুম। নিঝুম, হ্যাঁ নিঝুম। ঠিক আছে, আমি কিন্তু আজকে ক্লাস শেষে তোমাদের অ্যাটেন্ডেন্স দিব, তো তোমরা কেউ যাবে না, ঠিক আছে, কেউ লিভ নেবে না, নেটওয়ার্কের প্রবলেম না হলে। ঠিক আছে। আচ্ছা, আমরা, স্যার আমি শুনতে পাচ্ছি না কথা। আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার। অন্যরা শুনতে পাচ্ছো? সবাই একটু জি কথা স্যার। বলো। জি স্যার। কেটে কেটে আসতেছে স্যার। নিশাদ শুনতে পাচ্ছো? সাদের ওইখানে মেবি নেট প্রবলেম। হ্যাঁ একবার ডিসকানেক্ট হয়ে গেল। আচ্ছা, আবার লিভ নিয়ে তুমি আবার জয়েন করো, হ্যাঁ? আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে নগর সমাজে সমস্যা, কার এখান থেকে কেন মানে নয়েজ আসতেছে অনেক। দেখি। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে। আচ্ছা, এখন দেখি আমরা নগর সমাজের প্রধান প্রধান আমরা কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে তোমার পরিবেশ দূষণ। আচ্ছা, নগরে আমরা এই পরিবেশ দূষণের মাত্রাটা অনেক বেশি দেখতে পাই, তাই না? তার অন্যতম কারণ হচ্ছে বিভিন্ন ধরনের কলকারখানা, গাড়ি, তারপর হচ্ছে গৃহস্থালী ও অফিস আদালত থেকে ক্ষতিকর পদার্থ নিঃসৃত হয়ে থাকে। আমরা কি জানি যে শহরাঞ্চলে গাড়ির সংখ্যা বেশি, কলকারখানার সংখ্যা বেশি, তারপর হচ্ছে গৃহস্থালীতে বিভিন্ন ধরনের আধুনিক তোমার যন্ত্রপাতি ব্যবহার করা হয়, যেমন হচ্ছে ফ্রিজ, এসি, এগুলা থেকে তোমার সিএফসি গ্যাসটা নির্গত হয়ে থাকে। আর এগুলো কি হয়, বাতাসের সাথে মিশে বায়ু দূষণ সৃষ্টি করে থাকে। দেখো, এছাড়া কলকারখানা এবং গৃহস্থালী থেকে বর্জ্য, যানবাহনের শব্দ এবং তীব্র আলোক থেকে নগরের পরিবেশ দূষিত হয়ে থাকে। দেখো, নগরাঞ্চলে যেরকম নাগরিক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে, ঠিক সেরকম ভাবে কিন্তু নগরাঞ্চলে আমরা যে সকল যন্ত্রপাতি ব্যবহার করে থাকি বা আমাদের জীবনকে সহজ করে তোলার জন্য যে ধরনের প্রযুক্তির সাথে আমরা সম্পৃক্ত হয়ে থাকি, সেগুলো থেকেও কিন্তু আমরা পরিবেশ দূষণ করে থাকি। অনেকে আমরা জেনে করি, আবার অনেকে আছে মনের অজান্তেই করে থাকি। আর এই পরিবেশ দূষণের মাত্রাটা কিন্তু নগরাঞ্চলে অনেক বেশি হয়ে থাকে। তোমাদের একজন এখান থেকে অনেক বেশি নয়েজ হচ্ছে, আমি একদম কথা বলতে পারতেছি না, হ্যাঁ? জি স্যার বুঝতে পারি না কি জানি খুব শব্দ হয়। নরিন, তুমি মিউট করে রাখো, তুমি আনমিউট করো না, হ্যাঁ? আমি মিউট করে দিচ্ছি তোমার এখানে। নিঝুম তুই মিউট কর। আর আমার নাম নওরিন কেন? কি জানো তোর এটা আসছে কেন? তুই কি তোর ফোনেতে ঢুকোস নাই? তুমি মনে হয় তুমি অন্য কারো মোবাইল থেকে করছো, তুমি নেমটা চেঞ্জ করে দিবা, তাহলেই হবে, আমাদেরও চিনতে সুবিধা হবে। ওকে। আচ্ছা, তারপরে দেখো তোমার জনসংখ্যা বৃদ্ধি। নগরাঞ্চলে প্রতিদিনই কিন্তু জনসংখ্যার চাপ বাড়ছে। কেন বাড়ছে? কারণ ডে বাই ডে মানুষের স্থানান্তর বৃদ্ধি পাচ্ছে। মানুষ আধুনিক সুযোগ সুবিধা গ্রহণের জন্য, কর্মসংস্থানের জন্য, পড়াশোনা করার জন্য নগরমুখী হয়ে থাকে। কারণ আমরা কি জানি যে নগরে বিভিন্ন ধরনের আধুনিক সুযোগ সুবিধা লাভ করা যায়। আর এই জীবনযাত্রার মান উন্নয়নের জন্যই কিন্তু মানুষ এই স্থানান্তর প্রক্রিয়ার মাধ্যমেই গ্রাম থেকে শহরমুখী হচ্ছে। দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 100 বছর পূর্বে প্রতি 10 জনের মধ্যে 2 জন নগরে বসবাস করত, যা তোমার 1990 সালের মধ্যে বিশ্বের নগরবাসীর জনসংখ্যা দাঁড়ায় হচ্ছে 40%-এর কাছাকাছি। মানে প্রতি 100 জনে 40 জন বসবাস করা শুরু করেছে হচ্ছে 1990 সালের দিকে। আবার আমরা যদি দেখি 2010 সালে বিশ্বে নগর জনসংখ্যা পৌঁছাবে মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। মানে কি, যে 50%-এর বেশি মানুষ বসবাস করবে নগরাঞ্চলে। আবার তা 2030 সালে হয়ে যাবে হচ্ছে তোমার
আরো বেড়ে যাবে এবং হচ্ছে 2050 সালে প্রতি 10 জনে মানে হচ্ছে তোমার 70 ভাগ মানুষ বা 70% মানুষ নগরে বসবাস করবে। এই যে দেখো তোমার ডে বাই ডে তোমার এই জনসংখ্যা বৃদ্ধির ফলে নগরের যে আয়তন অনুযায়ী যে জনসংখ্যা থাকার কথা, তো সেই থেকে অনেক বেশি বেড়ে যাচ্ছে, আর সেই জন্য কিন্তু জনসংখ্যার ঘনত্ব বেড়ে যাচ্ছে। আর এই জনসংখ্যার ঘনত্ব যখন একটা অঞ্চলে বেড়ে যায় তখন কিন্তু সেই অঞ্চলে নানামুখী সমস্যার সৃষ্টি হয়ে থাকে। আমাদের দেশে কিন্তু প্রধান সমস্যা হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা, তাই না? আর এই অতিরিক্ত জনসংখ্যার জন্য দারিদ্র্য, বেকারত্ব বলো, তারপরে হচ্ছে তোমার আরো নানামুখী তোমার পরিবেশ দূষণ বলো, বায়ু দূষণ, তো শব্দ দূষণ, এরকম বিভিন্ন মুখী আমরা মানে সমস্যার কথা বললে সমস্যা বলে শেষ করতে পারবো না। এরকম নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছি এই অতিরিক্ত জনসংখ্যার জন্য। এখন দেখো তোমার জনসংখ্যা বৃদ্ধি এবং আবাসন সংকট এই দুইটার একটা মানে সম্পৃক্ততা রয়েছে না বলো? যে অঞ্চলে তোমার জনসংখ্যা বৃদ্ধি পাবে সেই অঞ্চলে আবাসন সংকট ধীরে ধীরে দেখা দেবে। একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত তোমার দেখা যায় যে আবাসন সংকট দেখা দেয় না, কিন্তু তোমার যখন সেটা ওভার হয়ে যায় আবাসন অর্থ কি স্যার? ঘর বাড়ি, থাকা, থাকার যে ও জায়গা। আচ্ছা আচ্ছা। দেখো তোমার শহরাঞ্চলে তোমার এই আবাসন সংকটের জন্যই কিন্তু তোমার এই লক্ষ লক্ষ মানুষ বস্তি অঞ্চলে বসবাস করে, তাই না? বস্তি এলাকায় বসবাস করে। আর এই বস্তি এলাকায় আমরা দেখতে পাই যে নানামুখী সামাজিক বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। আর সেটা কিসের জন্য? কারণ এই অল্প জায়গার মধ্যে গাদাগাদি করে এত মানুষজন থাকে, সেটার জন্য তাদের স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয়, তাদের শিক্ষার হার বৃদ্ধি পায় না, তারপরে হচ্ছে তোমার বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, এবং মাদকাসক্তি বলো, সন্ত্রাসবাদ বলো, এগুলা কিন্তু একটা আরেকটার সাথে রিলেটেড। আর এই সবটার পিছনে কিন্তু মূল কারণ হচ্ছে এই অতিরিক্ত জনসংখ্যা বা জনসংখ্যা বৃদ্ধি, যা শহরাঞ্চলে ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে এবং সমস্যা তৈরি হচ্ছে। তুমি দেখো ঢাকা শহরে তুমি যখন কোনো একটা যানবাহনে উঠতে যাবে তখনও কিন্তু কি দেখা যায় যে তুমি একদম গাদাগাদি করে উঠতেছো। তুমি ট্রেনে উঠবা সেইখানেও কিন্তু এরকম মানে চাপাচাপি করে উঠতে হচ্ছে। সেটা কেন? অতিরিক্ত জনসংখ্যার জন্য। কিন্তু তুমি উন্নত দেশগুলোতে যাও সেখানে দেখবা যে তোমার মানুষের থেকে ট্রান্সপোর্ট বেশি, ওখানে এত ঝামেলা নাই, ওখানে স্বাস্থ্য ঝুঁকি নাই, ওখানে দেখা যাচ্ছে তোমার জীবনযাত্রার মান অনেক উন্নত। সেটা কিসের জন্য? ওদের আয়তনের তুলনায় ওদের জনসংখ্যাটা তোমার লিমিটেড, বা যতটুকু থাকা দরকার ততটুকু আছে, বা অল্প একটু বেশি আছে। কিন্তু বাংলাদেশে দেখা গেছে অলমোস্ট ডাবলের মতো জনসংখ্যা আয়তনের তুলনায়। আর সেটার জন্য কিন্তু নানামুখী সমস্যা সৃষ্টি হচ্ছে, ডে বাই ডে এই সমস্যাগুলো কিন্তু বৃদ্ধিই পাচ্ছে। তারপর দেখি মাদকাসক্তি, সন্ত্রাস। দেখো শহরাঞ্চলে কিন্তু আমরা এই ব্যাপারগুলো অনেক বেশি দেখতে পাই, যে মাদকাসক্তি এবং সন্ত্রাসবাদ, তাই না? তুমি দেখবা যে গ্রামাঞ্চলে আমরা রাত 1টা 2টা 3টার সময় যদি আমরা ঘোরাফেরা করি তাহলে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হচ্ছে না। কিন্তু ঢাকা শহরে একবার কল্পনা করো যে তুমি রাত 3টার সময় বের হইছো, বা তোমার ভাই, তোমার বাবা, বা তোমার অন্য কোনো রিলেটিভ বের হয়েছে, তো সে কোনো সন্ত্রাসী হামলার মানে অতর্কিত হামলার মানে হবে না, সম্মুখীন হবে না, সেটা ভাবাটাই কিন্তু দুষ্কর, তাই না? আমরা ভেবেই নিতে পারি না একটা না একটা অঘটন ঘটতেই পারে। সেটা কিসের জন্য হচ্ছে? দেখো শহরাঞ্চলে কিন্তু অতিরিক্ত জনসংখ্যার জন্য একটা শ্রেণীর মানুষজন কাজ না পেয়ে বেকারত্বের হারটাও বেড়ে যাচ্ছে, প্লাস হচ্ছে এই বেকারত্বের পাশাপাশি ওই শ্রেণীর মানুষটাই কিন্তু এই সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িয়ে যাচ্ছে। আবার অল্প সময়ে অধিক উপার্জনের আশায়ও কিন্তু তারা কি করতেছে, এরকম সন্ত্রাসীমূলক কাজকর্মের সাথে সম্পৃক্ত হচ্ছে। তো এটা কিন্তু শহরাঞ্চলে আমরা বেশি দেখতে পাই, বা এই নগর সমস্যা হিসেবে আমরা এটা আখ্যায়িত করতে পারি। তারপর হচ্ছে তোমার সামাজিক দুর্বল বন্ধন। দেখো আমাদের সামাজিক যে সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কগুলো কিন্তু গ্রামাঞ্চলে অনেকটাই মজবুত, তাই না? আত্মীয়দের সাথে যে একটা ভালো জি স্যার। ইন্টারেকশন বা আমাদের যে মিথস্ক্রিয়ার যে ব্যাপারটা থাকে, বা মানে আত্মীয়তার যে বন্ধনটা থাকে, সেটা কিন্তু নগরাঞ্চলে অনেকটাই দুর্বল হয়ে থাকে। আমরা কিন্তু প্রয়োজনের তাগিদে একজন আরেকজনের সাথে মিশি, কিন্তু দেখো খুব ভালোভাবে বা নিজের মন থেকে মেশা হয় কিন্তু খুব অল্প সংখ্যক মানুষের সাথে, তাই না? তো গ্রামাঞ্চলে এইটা কিন্তু এই সামাজিক বন্ধনটা কিন্তু অনেকটাই সবল হয়ে থাকে, যা নগরাঞ্চলে অনেকটাই দুর্বল বন্ধন আমরা দেখতে পাই। তারপর হচ্ছে তোমার প্রতারণা। প্রতারণার ব্যাপারটা কেমন বলো তো? কিছুদিন আগে বাংলাদেশের মানে শাহেদের নাম শুনছো সবাই নিশ্চয়ই, মোটা সোটা স্বাস্থ্যবান একজন ব্যক্তি, জি স্যার। রিজেন্ট হসপিটাল কাণ্ড, দেখো নাই? তোমরা যারা টিভির সামনে বসো অবশ্যই দেখছো।
হ্যাঁ, ড্রাইভারটাও দেখছি। আচ্ছা, এখন তুমি এই যে চিন্তা করো, সে কিন্তু মানে যে সকল কাজকর্ম করছে সবকিছুই প্রতারণামূলক কাজ। মানে সে কোথাও নাম ভাঙায় খাইছে, কখনো কোথাও পাওয়ার দেখায় নিছে, তারপরে কখনো হচ্ছে যে তোমার মানে কি করব, যে অন্য আরেকজনের পরিচয় দিয়ে এ করছে। তো এই যে ব্যাপারটা, যে তোমার মানে কি বলবো, প্রতারণা ব্যাপারটাকে এক্সাক্ট সংজ্ঞায়ন করলে কি হয় একজন বলতে পারবে? নিজের কাছে বলি, হ্যাঁ, নিজের মতো করে ঠকানো বলা, যায়। নিজের মতো করে হ্যাঁ, ঠকানো, তাই না? কাউকে ঠকিয়ে অর্থ আহ বা নিজের বিভিন্ন ধরনের করে সুযোগ নেওয়া। সুবিধা গ্রহণ করা, তাই না? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। সুযোগ সুবিধা গ্রহণ কাউকে করা। ঠকিয়ে খাচ্ছি, আচ্ছা, এখন দেখো করাটা তোমার প্রতারণা। বিবাহ, জমি ক্রয়, বিদেশ গমন, ব্যবসায়ী, চাকরি, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, মডেলিং, অভিনয় সব বিভিন্ন ক্ষেত্রে প্রতারণার ঘটনা ঘটে থাকে, যা শহরাঞ্চলে বেশি হয়ে থাকে। ধরো তুমি বিদেশ যেতে চাচ্ছ, বা তুমি একটা মানে তোমার পছন্দের একটা চাকরি তুমি মানে চেষ্টা করতেছো। এখন সেই ক্ষেত্রে একজন বলল যে তুমি আমাকে 5 লাখ টাকা দাও, আমি তোমার ওই চাকরিটা ম্যানেজ করে দিচ্ছি। এই যে তোমাকে ঠকিয়ে যে সে টাকাটা নিল, সে তোমাকে চাকরিও দিল না, উল্টো তোমার কাছ থেকে টাকাটাও নিয়ে গেল। এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে মূলত প্রতারণা। না, তোমাকে ঠকালো। দেখো, নগরে এক শ্রেণীর প্রতারক আছে যারা বিদেশি পাত্রীর বিবাহের জন্য পাত্র খোঁজে। তুমি দেখবে যে প্রত্যেক দিন মোটামুটি সব পত্রিকাতেই পাত্র পাত্রী চাই এরকম একটা ইয়ে থাকে। এর মধ্যে অথেন্টিক আছে, আবার এরকম প্রতারক চক্র রয়েছে। আর এই প্রতারক চক্রটার মূল উদ্দেশ্যই হচ্ছে তোমার এই বিয়ের প্রলোভন দেখিয়ে তোমার ধনী ছেলে মেয়েদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করা, যা আমরা শহরাঞ্চলে বেশি দেখতে পাই। আবার চাকরির নামেও কিন্তু বাংলাদেশে মানে অনেকগুলা সিন্ডিকেট রয়েছে, যারা কিন্তু এই যে চাকরি দেওয়ার নাম করে খুব তোমার দরিদ্র পরিবারের কাছ থেকেও লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। তোমরা কয়েকদিন পর পরই দেখতে পাবে যে তোমার ওই ইউটিউবে ঢুকলেই তোমার এখন দেখা যায় যে তোমার এরকম প্রতারক চক্রের অভাব নেই। ঠিক আছে? আবার তুমি দেখবে যে বাসে যখন উঠতেছো তখন দেখবে যে তোমার এই যে 4 ঘন্টা, 5 ঘন্টা বা 2 ঘন্টা চাকরি করে 6,000 টাকা বেতন, বা 3 ঘন্টা চাকরি করে 8,000 টাকা বেতন, এরকম বিভিন্ন ধরনের এ লাগানো থাকে না? বা পাত্র চাই, পাত্রী চাই, এরকম বিষয়গুলো কিন্তু দেখবে যে তোমার এই বাসে উঠলে আমরা এগুলো দেখতে পাই। তো বিভিন্ন জায়গায় লেখা আছে, বা তোমার বাসায় যাওয়ার গলিতেও তোমরা এটা দেখতে পাবে। তো এই যে শ্রেণীর মানুষরা কিন্তু তারা কিন্তু প্রতারণার উদ্দেশ্যে এ করতেছে। সহজ সরল অনেক মানুষ আছে তোমার তাদের এই প্রতারণার ফাঁদে পা দেয় এবং প্রতারিত হয়ে থাকে। আর এই প্রতারক চক্রটা কিন্তু শহরমুখী বেশি। গ্রামাঞ্চলেও আছে, কিন্তু গ্রামাঞ্চলে কম্পারেটিভলি অনেক কম, কিন্তু শহরাঞ্চলে সেটা অনেক বেশি হয়ে থাকে। তারপর হচ্ছে তোমার বেকারত্ব। তো বেকারত্ব ব্যাপারটা কিরকম, যে একজন মানুষের যোগ্যতা আছে কাজ করার মতো, কিন্তু সে তার যোগ্যতা অনুযায়ী কোনো ধরনের কোনো কাজ পাচ্ছে না, তার সেই অবস্থাটাকে আমরা কি বলে থাকি? বেকারত্ব বলে থাকি, তাই না? বেকার বলে থাকি, মানে কর্মহীন একটা অবস্থা, সেটাকে বলা হয়েছে তোমার বেকারত্ব। শহরাঞ্চলে ডে বাই ডে শিক্ষিত যুবকের সংখ্যা বাড়ছে, দক্ষ যুবকের সংখ্যা বাড়ছে, যুবক যুবতীর সংখ্যাও বাড়তেছে। তো এই যে ছাত্রছাত্রীরা, এই যে ধরো যে তোমরা এখন পড়াশোনা করতেছো, 3 বছর পরে তোমরা অনার্স কমপ্লিট করে ফেলবে, তখন তুমি তোমার যোগ্যতা অনুযায়ী যদি তুমি কোনো চাকরি না পাও, তখন তোমার যে অবস্থাটা তৈরি হবে, কর্মহীন অবস্থাটা, সেটাকে বলা হবে হচ্ছে তোমার বেকারত্ব। আমরা শহরাঞ্চলে কিন্তু এই বেকারত্বের সংখ্যাটা অনেক বেশি দেখতে পাই, কারণ শহরাঞ্চলে শিক্ষার হার বেশি, এবং শিক্ষার হার বেশি থাকার ফলে তারা কিন্তু তার নিজস্ব বা তার যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী সে তার কর্মটা খুঁজে পায় না, বা কর্মসংস্থানের বাংলাদেশে অনেক বেশি অভাব হওয়ার ফলেও কিন্তু এই বেকারত্বের সংখ্যা ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। আর এই বেকারত্বের হারটা কিন্তু তোমার গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে অনেক মাত্রায় বেশি দেখা যায়। সর্বশেষ হচ্ছে পতিতাবৃত্তি। আর এই পতিতাবৃত্তির যে পেশাটা, সেটা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে, এবং সেটা আমরা শহরাঞ্চলে অনেক বেশি দেখতে পাই। দেখো, এই ব্যাপারগুলোর বাইরেও কিন্তু বিভিন্ন ধরনের নগর সমাজের যে সমস্যা রয়েছে, আমরা কিন্তু যে হাইলাইটেড যে ব্যাপারগুলো ছিল সেগুলো শুধু বলার চেষ্টা করেছি। এছাড়াও কিন্তু আরো অনেক ধরনের নগর সমস্যা রয়েছে, যেগুলো আমরা আসলে মানে বলে শেষ করা যাবে না। তোমাদের এর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। সবাই কি আছো? জি স্যার। জি স্যার। ওকে। যদি সমস্যা না থাকে, তোমরা সবাই একটু একটা কাজ করবে, যে তোমাদের ক্যামেরাটা অন করতে পারবে?
আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব। ওকে, রাত্রে তুমি ক্লাস করবা, ঠিক আছে? তোমার ক্লাসরুমে আসতে তোমার টেনশন মানে কষ্ট হয় বেশি, কিন্তু বাসায় থেকে ক্লাস করলে তো কষ্ট হওয়ার কথা না, ঠিক আছে? জি স্যার। ওকে, সবাই একটু অন করো, আমি একটা স্ক্রিনশট নিই। নিজুম তো চলেই গেল। তারপর হচ্ছে ওয়েট, আচ্ছা নিজুম আসছে না? বের হয়ে গেছিলাম কিভাবে জানি না। আচ্ছা ঠিক আছে, যাই হোক তুমি ইন করতে টিনা, পারছো, এটাই খুশির সংবাদ। ওকে, এখন এ করে দিলেও হবে, বন্ধ করে দিলেও হবে। নিজুম তার মাইকটা অফ কর বোন। আচ্ছা ঠিক আছে, আমি অফ করে দিয়েছি। আচ্ছা, আমি একটু তোমাদের এটা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আমি যার যার নাম বলো তোমরা। আচ্ছা, একটু স্ক্রিনটা শেয়ার করি, হ্যাঁ? স্ক্রিন দেখা যাচ্ছে তোমাদের নাম, রোল? জি স্যার, দেখতে স্যার পাচ্ছি। আমার ছোট ছোট আসতেছে, দিবেন স্যার, তাই না? দেখতেছি। একদম ছোট স্যার, কিচ্ছু বোঝা যাইতেছে না। আমি কই স্যার এখানে? আচ্ছা, আমি মানে আমি স্যার বলি। 11, কিন্তু আমার তো 10 স্যার ছিল। স্যার আমি আমার আমার রোল কত ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক মতোই লিখছি, স্যার আমার তুমি শুধু নামটা বলো। তো নিজুমই দিবেন তাই না স্যার? এখানে আরেকটা দেওয়া। নো না, তোর প্রবলেম। নাম তুমি আছে, দেখ। তানজুম নাহার, দেখতে পাচ্ছি আমারটা। আচ্ছা আচ্ছা, শোনো, আমি আমি তিন 4 বলতেছি, নাম্বারে আমি মোটামুটি সবাইকে চিনি, নিজুম নাম ধরেই আছে। চিনি। আমি কথা বলি, যে তোমরা একটু মিউট করে দাও, আমি শুধু যার নামটা বলবো সে শুধু ইয়েস বলবা, হ্যাঁ? তাহলে হবে। নাসরিন প্রেজেন্ট আছো তাই না? জি স্যার। সাদিয়া প্রেজেন্ট। ইয়েস স্যার। নিঝুম প্রেজেন্ট। ইয়েস স্যার। মিউট করে দিবা। তারপরে আর্নিকা প্রেজেন্ট। ইয়েস স্যার। তারপরে হচ্ছে রোকেয়া অ্যাবসেন্ট। তারপরে হচ্ছে সাদিয়া, নাজনীন, শিখা। এই শিখার কি হয়েছে সাদিয়া বলো তো? স্যার জানি না, ওর সাথে আমার এখান থেকে 15 দিন আগে হয়তো সম্ভবত কথা হয়েছে, আর হয় নাই। আচ্ছা ঠিক পরশুদিন আছে, মেসেজ দিছিলাম, তো তুমি বললো যে একটা কাজ করবে, বলবে যে অবশ্যই ক্লাস করতে হবে, ঠিক আছে? আচ্ছা বলছিলাম তো, হচ্ছে কিছু বলে নাই আমাদের, এই জন্য আচ্ছা জানি না। ঠিক আছে। সুমা আক্তার টুম্পা অ্যাবসেন্ট। নিশাদ প্রেজেন্ট। তারপর হচ্ছে তানিয়া প্রেজেন্ট। জি স্যার। তারপরে নাহিদা সুলতানা অ্যাবসেন্ট। স্যার নাইদা না, ওটা হচ্ছে নাদিয়া হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমার ভুল হয়েছে, আমি ঠিক করে নিব না। নাদিয়া হবে অ্যাবসেন্ট তো। আচ্ছা, দেওয়ান শামিমা, ও তো অ্যাবসেন্ট মনে হয় না? মারজাহান অ্যাবসেন্ট। আমি ফেসবুকে দেখি ঠিকই, কিন্তু ক্লাস করতে আসলেই তখন আর ভাল লাগে না, আমি এটাই বুঝি না। ফেসবুকে দেখতেছি সবার স্যার ছবি টবি।
স্যার নাদিয়া সুলতানা স্যার, ওর এই অ্যাপটা ওর ফোনে নামতেছে না স্যার, এর জন্য আসতে পারতেছে না। নামতেছে না, টেনে ধরে নামাবে। না স্যার, ওই যে ওর আইফোনে স্যার ডাউনলোড হইতেছে না। আইফোনে ডাউনলোড হবে না কেন? অবশ্যই হবে। স্যার ও হইতেছে না, আমাকে বললো একটু আগে স্যার, এর জন্য। আচ্ছা, একটু বলবে যে ওটা সলিউশন যেন বের করে ফেলে। আল্লাহ, এটা তো রোল নাম্বার তো চেঞ্জ। ওদের আলাদা অ্যাপস থাকতেছে, এগুলা আলাদা করে হচ্ছে না, বাড়তি করে যেগুলা এগুলা দিয়ে হয় না। ওদের নিজস্ব কিছু অ্যাপস আছে, ওগুলা আচ্ছা, দিয়ে জাস্ট। রহিমা আক্তার হচ্ছে অ্যাবসেন্ট না? তারপর হচ্ছে নুসরাত অ্যাবসেন্ট। তারপর হচ্ছে তানজিনা আক্তার প্রীতি অ্যাবসেন্ট। ইসরাত জাহান অ্যাবসেন্ট। রুমানা আক্তার অ্যাবসেন্ট। হাবিবা অ্যাবসেন্ট। তারপরে হচ্ছে উর্মি শেখ অ্যাবসেন্ট। লিমা আক্তারও অ্যাবসেন্ট। শান্তা অ্যাবসেন্ট। বলো তো তোমাদের আর কেউ বাকি আছে? স্যার লিমা আক্তার যে ও তো অন্য ভার্সিটিতে চলে গেছে, ওটার নাম কেটে দেন। ও আচ্ছা, আচ্ছা থাক, সমস্যা নেই, আমি পরে কেটে দিব। তোমাদের আচ্ছা আমি দেখি প্রেজেন্ট কয়জন আছো? 9 জন থাকার কথা। 1 2 3 4 5 সাথে 6 9 জন, 7। হ্যাঁ, আপনি সাথে 9 জন। আমি সহ 9 জন। হয়তো 1 2 বা 3 আপনার দুইটা বাদে হচ্ছে 7 জন। 4 জন। ও আচ্ছা, 7 জন না? আচ্ছা ঠিক আছে তাহলে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে আজকে তোমরা লিভ নিয়ে নিতে পারো। আর আমি তোমাদেরকে আজকে যে ক্লাসটা করিয়েছি ওটা স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, তোমরা বাসায় একটু পড়ে নিবে। হ্যাঁ, বাকি টপিকগুলোও পড়ে নিবে। ঠিক আছে। আচ্ছা স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবে সবাই। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো থাকবে।